দর্শক, এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন এর মধ্যে যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ 3 জন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব, আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি ও সারাবাংলা.net, আছেন আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আলোচনায় যেতে চাই তার আগে প্রধান খবর যেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই এই আয়োজনে, সেই প্রধান খবর একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। চতুর্থ ধাপের পৌর নির্বাচনের 55 পৌরসভা নির্বাচন শেষ হলো, যেটিতে শিরোনাম অনিয়ম বর্জন আর সংঘাতে শেষ হলো চতুর্থ ধাপের 55 পৌর ভোট। পটিয়ায় নিহত 1, বিভিন্ন স্থানে আহত অর্ধ শতাধিক, চলছে গণনা, এগিয়ে নৌকা। করোনায় টিকা নিয়ে জন্ম নেওয়ার সংশয় নেই বললেন প্রধানমন্ত্রী। 7 দিনে ভ্যাকসিন নিল 9 লাখ মানুষ। ফেব্রুয়ারিতেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। জিয়ার খেতাব বাতিল প্রক্রিয়া ষড়যন্ত্রের অংশ, অভিযোগ মোশাররফের। বিএনপি গায়ে পড়ে সংঘাতের অপচেষ্টা চালাচ্ছে বলছে আওয়ামী লীগ। এগুলোই মোটামুটি আমাদের আলোচনার বিষয়বস্তু। শুরু করতে চাই ফরিদা ইয়াসমিন, আপনাকে দিয়ে। ফরিদা ইয়াসমিন, আজকে তো চতুর্থ ধাপের 55 পৌরসভার নির্বাচন হয়ে গেল। এবারও নির্বাচনে আমরা দেখলাম যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বিভিন্ন জায়গায়। একই সঙ্গে বর্জনও করেছে বিএনপি সহ স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন জায়গায়। একই সঙ্গে নিহতের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে আপনার চোখে চতুর্থ ধাপের পৌর ভোট কেমন হলো? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যে নির্বাচন প্রত্যক্ষ করলাম, তো এটা কিন্তু আসলে নতুন কিছু নয়। স্থানীয় নির্বাচনে বরাবরই এ ধরনের সংঘাত হচ্ছে এবং কখনো কখনো হতাহতের ঘটনাও ঘটছে। এবং আজকে নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। কয়েকটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। তো এই নির্বাচনকে ঘিরে আমাদের স্থানীয় পর্যায়ে একটা উৎসাহ উদ্দীপনা ছিল যে নির্বাচন আসলেই আপনারা জানেন যে, এবং আমরা সবাই নির্বাচনকে একটা উৎসবের মতোই দেখি। এবং সেই উৎসবে যে আজকে উৎসবের শেষ বলা যায় যে আজকের যে নির্বাচনের এই অবস্থায় এসে আমরা যেটি দেখলাম, এরকমই আসলে আমরা এরকমই মনে করেছিলাম যে এর বাইরে যে খুব শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং অন্য দল সে নির্বাচনকে মেনে নিবে, যে যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানিয়ে নির্বাচন মেনে নিবে, সেই সংস্কৃতি আমাদের নাই, আমরা সেটা দেখি না। এবং আজকের এই নির্বাচনে আমরা সেটি দেখলাম যে যা হওয়ার তাই হয়েছে। ফরিদা ইয়াসমিন, একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা তো ধরেন এই সাম্প্রতিক সময়ে যখনই একটা নির্বাচন হয় ঘুরে ফিরে সবাই আসলে ধরেন বিএনপি থেকে একই রকম প্রতিক্রিয়া আসে, আওয়ামী লীগ থেকে একই রকম কথা বলা হয়, যারা বিশ্লেষণ করেন নির্বাচন বিশ্লেষক কিংবা আমরা যারা আলোচনা করি একই রকম কথাবার্তা আসে। পেছনের কারণ আসলে কি মনে হয়? কেন আসলে এই যে উৎসবের কথা আপনি বলছেন, সেই উৎসব এখন আর খুব বেশি উৎসবের মতো নেই? সংঘর্ষ, রক্তপাত, একই সঙ্গে কিছু কিছু জায়গায় যে ভালো ভোট হচ্ছে না তাও না, তার মধ্যে দেখা গেল নিহতের ঘটনাও ঘটছে। মূল কারণ কি দেখেন আসলে? মূল কারণ বলতে গেলে আমরা বলবো যে এখনো আমাদের যে নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা, সেটি কিন্তু এখনো সেভাবে গড়ে ওঠেনি। এবং নির্বাচন যে ব্যবস্থা, সেখানেও অনেক গলদ আছে। এবং যেখানে আমরা জানি যে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, সে তার মতো সে তখন প্রশাসন তার নিয়ন্ত্রণে থাকে এবং তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটি করতে পারেন। কিন্তু বরাবরই দেখা যায় যে এই নির্বাচন কমিশনকে নিয়ে অনেক প্রশ্ন দেখা দেয়। এবং একটি দল যখন যারা পরাজিত হয় তারা বলেন যে এখানে কারচুপি হয়েছে, সেটি কিন্তু সরকারকে দায়ী করা হয়। আবার সরকারকে দায়ী করা হয়, কিন্তু এটি কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে যদি সে নির্বাচনটি পরিচালনা করতে পারে এবং মানুষের জনগণের যদি আস্থা থাকে, তাহলে আমরা এই পরিস্থিতি আসলে দেখবো না। তো আমাদের ঘুরে ফিরে সেই কথাটাই যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা স্থাপন যদি করতে পারে, তাহলে হয়তো আমরা এর থেকে উন্নত একটি নির্বাচন দেখতে পাবো। জি, অনেক ধন্যবাদ। আসতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার চোখে এই যে চতুর্থ ধাপের পৌর নির্বাচন হয়ে গেল 55টি, এই নির্বাচনই কি আসলে প্রত্যাশিত ছিল কিনা, নাকি আর একটু ভালো প্রত্যাশা ছিল? যে গতবারও নিহতের ঘটনা ঘটলো, এবারও নিহতের ঘটনা ঘটেছে। আপনার নিশ্চয়ই মনে আছে চট্টগ্রাম সিটি নির্বাচনগুলো, সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে, 22% ভোট পড়েছিল যতটুকু আমার মনে পড়ে, সেখানেও নিহতের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আসলে এবারের নির্বাচন কতটা প্রত্যাশিত ছিল চতুর্থ ধাপের 55 পৌর ভোট?
খুব সৎভাবে বলতে গেলে আমার কোনো আর প্রত্যাশা নেই বাংলাদেশের কোনো নির্বাচন নিয়ে, অন্তত যেগুলো সরকার বা নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত হয় সেগুলো নিয়ে। এই যে একটা স্থানীয় সরকার নির্বাচনে যেভাবে নির্বাচনটা হচ্ছে, এটা দেশের জন্য কোনোভাবেই সুখকর নয়, স্বস্তিদায়ক নয়, এবং আমি বলবো আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দলের জন্য এটা খুবই অস্বস্তিদায়ক একটি নির্বাচন হচ্ছে বলে আমার কাছে মনে হয়। একটা স্থানীয় সরকার নির্বাচন আপনি দলীয় প্রতীকের মাধ্যমে করছেন, ফলে যেটা হলো যে যিনি দলীয় প্রতীকটা পাচ্ছেন অর্থাৎ মেয়র পদে, তিনি পুরো সিস্টেমটার একটা মানে মালিক হয়ে দাঁড়াচ্ছেন, এবং সেখানে এই দলীয় প্রতীক ডিস্ট্রিবিউট করতে গিয়ে এবং কাউন্সিলর পদে মনোনয়ন দিতে গিয়ে যেটা হয়েছে, আমি বলবো বিরোধী দল তো এই মুহূর্তে মাঠে নাই, বিএনপির কোন অস্তিত্ব আছে বলে খুঁজে পাওয়া যায় না, অন্যান্য দলেরও তাই অবস্থা। ফলে যে এটা হচ্ছে শাসক দলের শুধু নমিনেশনটা প্রয়োজন, সরকারি দলের নমিনেশনটা যদি পেয়ে যাওয়া যায় তাহলে আপনি নির্বাচন মোটামুটি বৈতরণী পার হয়ে গেলেন, যেভাবে নির্বাচনটা। একটা হলো আপনি 22% ভোটের কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, এগুলাতে হয়তো কিছু বেশি ভোট আমরা দেখতে পাবো, কিন্তু এটা মূল জায়গাটা হলো যে আপনি নমিনেশনটা পেলেন। তারপরে আওয়ামী লীগের জন্য কোন জায়গাটা অস্বস্তিকর সেটা আমি বলবো যে আওয়ামী লীগ নিজে একটা বেকায়দায় পড়ে গেছে এটা নিয়ে, যেহেতু বিরোধী দল নাই তাই তাদের মধ্যেই সংঘাত সহিংসতা এগুলো হচ্ছে, এবং আমি বলবো যে দীর্ঘমেয়াদে এটা দলের জন্য বড় ক্ষতি হচ্ছে। আপনি প্রান্তিক পর্যায়ে গৃহ বিবাদকে একটা চূড়ান্ত রূপের দিকে নিয়ে যাচ্ছেন, যে কর্মীগুলো সহিংসতার শিকার হচ্ছে, যাদের কথা আপনি বললেন, আজকে নিউজেও দেখালো নিউজ 24, তারা কিন্তু সবাই গিয়ে দেখেন দলেরই কর্মী, তারা বিদ্রোহের কর্মী, কেউ মানে যিনি মনোনয়ন পেয়েছেন তার কর্মী, মারা গেছেন তারাও কিন্তু তাদেরই কর্মী, অর্থাৎ নিজেদের মধ্যে সংঘর্ষটা সহিংসতায় রূপ নিচ্ছে। এই যে রক্ত ঝরছে, এই যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, জীবন চলে যাচ্ছে, কেউ কেউ পঙ্গু হয়ে যাচ্ছে, এটা একটা, আমি তো বলবো এটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আওয়ামী লীগের জন্য। তাদের বিবাদটা প্রান্তিক পর্যায়ে চিরস্থায়ী রূপ নিচ্ছে, এবং এই যে ঘরে ঘরে বিবাদ, এটি যে কত বড় একটা বিপদ ডেকে আনবে আগামী দিনগুলোতে, এটা হয়তো দল চিন্তাও করতে পারছে না। আপাতত স্বস্তির জায়গা যে আপনার লোকই নির্বাচিত হয়ে আসছে, যেহেতু বিরোধী দল মাঠে নেই, নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরোধী দলের পরাজয়, তাদের অভিযোগ, এ নিয়ে নানা কথা বলা যাবে, কিন্তু যে পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে, যেভাবে নির্বাচনটা হচ্ছে, আমার মনে হয় যে দেশের স্বার্থে এটিকে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত। এটিকে ওই যে স্থানীয় সরকার নির্বাচনে এখন দলীয় প্রতীক হচ্ছে, সেটিতে কি আগে তো নির্বাচনের সহিংসতা হয়েছে? এক্স্যাক্টলি, আমি সেটাই আসতে চাচ্ছিলাম। স্থানীয় সরকার নির্বাচনে আপনি একজনকে দলীয় প্রতীক দিয়ে, আপনি সবাইকে দিচ্ছেন না, কাউন্সিলর পদে দিচ্ছেন না, আপনি শুধু মেয়র পদে দিচ্ছেন। ফলে যেটা হচ্ছে, উনি একটা যিনি দলীয় প্রতীকটা পাচ্ছেন তিনি নিশ্চিত বিজয়ের দিকে চলে যাচ্ছেন, বিজয়ী হলে তিনি একটা সিস্টেমের মালিক বনে যাচ্ছেন, এটা ভোটিং প্যাটার্নের মালিক হয়ে যাচ্ছেন, এবং এটা কখনো কোনোভাবে সুস্থতার পরিচয় না। এটা নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে আমাদের কথা হয়, তারাও ভাবছেন দলীয় প্রতীকের এই বিষয়টা আমার কাছে মনে হয় নতুন করে ভাবনা চিন্তা করা প্রয়োজন আছে। আপনি দেশটা চালাচ্ছেন সংসদীয় পদ্ধতিতে, সেই নির্বাচন নিয়েও নানা ধরনের কথা আছে, কিন্তু স্থানীয় সরকারের দলীয় প্রতীক দিয়ে আপনি তো পুরো একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম নিয়ে আসছেন স্থানীয় পদ্ধতিতে। ফলে দেশের মূল শাসন ব্যবস্থার সাথে স্থানীয় সরকারের এই সাংঘর্ষিক অবস্থা কোনোভাবেই গণতন্ত্রের জন্য সহায়ক, এবং প্রান্তিক পর্যায়ের মানুষের শান্তি শৃঙ্খলা উন্নয়নের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই পদ্ধতিটা। এটি নিয়ে সরকারকে সত্যি সত্যি ভাবতে হবে, কিন্তু যদি স্থানীয় সরকারকে আমরা কার্যকর রাখতে চাই। জি, অনেক ধন্যবাদ। আসতে চাই আবু সাইদ খান, আপনার কাছে। আবু সাইদ খান, বিএনপির অস্তিত্ব কতটা চোখে পড়ে এই সব নির্বাচনের মধ্য দিয়ে? কারণ আসলে তো ধরেন মাঠের বিরোধী দল এখনো তো বিএনপি, এর বাইরে তো আসলে কেউ নেই। তারপরেও আসলে আমরা যেমনটা দেখছি যে বিদ্রোহী প্রার্থীগুলোই মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, সংঘর্ষ যতটা হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে, সেই জায়গাটাই আপনার সংসদের বাইরের অন্যতম প্রধান বিরোধী দল, সেই বিরোধী দলের অবস্থা আসলে এত খারাপ মানে কেন হচ্ছে? মানে আসলেই কি এত খারাপ? এই জায়গায় বা কারণ কি দেখেন? মানে আমি একটু ফলাফল বলতে চাই। আগের 3 ধাপে, আপনার তৃতীয় ধাপে আওয়ামী লীগের 46 জন মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছিল, বিএনপির হয়েছিল 3 জন, স্বতন্ত্র হয়েছিল 14 জন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের 45 জন, বিএনপির 4 জন, জাতীয় পার্টির 1 জন এবং 8 জন স্বতন্ত্র। এত খারাপ অবস্থা কেন আসলে বিএনপি? এখন হচ্ছে যে আগেই তো নির্বাচনের ফলাফল সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, অর্থাৎ যিনি নৌকার নমিনেশন পাবেন তিনি জয়ী হবেন, এটা এক ধরনের রেওয়াজে পরিণত হয়েছে। তো সেই রেওয়াজের বাইরে দাঁড়িয়ে অন্য কারো নির্বাচন করা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ,
যারা চ্যালেঞ্জ করতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের চ্যালেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। এইটা হচ্ছে আজকের বাস্তবতা। আবু সাইদ খান, এই জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এই যে বলছে, এই ধরেন এই কথা অনেকবারই আমরা শুনছি এবং অনেকেই বলছেন যে সৈয়দ সেক্রেটারি একটু আগে বলছিলেন যে প্রতীক পাওয়া মানেই নির্বাচিত হয়ে যাওয়া কিংবা নির্বাচনটা যেন তারই, কিন্তু মানে এটি কি বিষয়টি এরকম যে আওয়ামী লীগ অনেক বেশি উন্নয়ন করছে, ক্ষমতায় আছে, এই কারণে মানে কোন কারণে মানে এই প্রভাবটা মনে করেন, কিংবা প্রতীক পেলে নির্বাচিত হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে কারণটা কি? আমি আপনাকে বলতে চাই যে মানে যে রোগ ওষুধ তো তাই হবে, তো নতুন প্রেসক্রিপশন দেওয়ার সুযোগ নাই, অথচ ঘটনা একই ঘটনা বারবার ঘটছে, অতএব আমাদের নতুন কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, দুই চারটা শব্দ নতুন করে বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে যা আগে নির্বাচনে ঘটেছে, তার আগে নির্বাচনে ঘটেছে, এই নির্বাচনে তাই ঘটছে। অতএব আপনি আমার কাছ থেকে নতুন কিছু আশা করতে পারেন না। এক, দুই নম্বর হচ্ছে যে হ্যাঁ, সৈয়দ সেক্রেটারি যথার্থই বলেছেন দুটো জিনিস। নির্বাচন কমিশনের বিষয়টা আমাদের ভাবা উচিত যে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন কমিশন একটা দায় ছাড়া গোছের নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচন কমিশন আমার মনে হয় যে বিজয়ী প্রার্থীর দিকে কিংবা সরকারের দিকে তাকিয়ে তাকিয়ে তারা পথ চলছে, এবং তারা এটাকে একটা ভালো সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করার দরকার তা তাদের নেই। তারা 5 বছর পার করলে হয়, বোধহয় 4 বছর পেরিয়ে গেছে, আর 1 বছরের জন্য অপেক্ষা করছে, দিন গুনছে। আর একটা জিনিস হচ্ছে নির্বাচন পদ্ধতির পরিবর্তনটাও জরুরি। এক সময় দলীয়ভাবে নির্বাচন, অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য কথা আমিও বলেছি, আমিও দাবি টক শোতে বলেছি যে এটাই বোধহয় একটা ভালো ব্যবস্থা। তো এখন আমি দেখছি যে সেই ভালো ব্যবস্থার জন্য যে সাবালকত্ব দরকার, সেটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দল ততটা সাবাল্যক হয় নাই, যে কারণে এখানে সমস্যাটা তৈরি হচ্ছে। আর এই নির্বাচন পদ্ধতিগত তো কিছু ত্রুটি রয়ে গেছে নির্বাচনের। সেটা হলো, যেমন ধরুন যে এখানে যেটা স্টেটে যে বলেছেন সেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এখানে সংসদীয় পদ্ধতিতে দেশ চলছে আর এখানে চলছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, মানে এই স্থানীয় সরকারে। তাই এটা তো হতে পারে না। সেখানে সমস্যাটা হয়, যেমন ধরুন একজন মেয়র হওয়ার জন্য তো সমস্ত শক্তি নিয়োগ করা যায়, যদি এখানে 15 জন কাউন্সিলর হতো, মেয়র দরকার নাই, তাহলে এই সংঘর্ষটা হতো না, এবং 15 জনের মধ্যে থেকে একজন মেয়র হতে পারত। এখানে কি হয়, মেয়র অ্যাবসেন্ট হয়ে গেলে কোনো কারণবশত আবার পুনর্নির্বাচনের জন্য আমাদেরকে আসতে হয়। তো এই জন্য 15 জন, এবার ধরুন যে 5 জন মেয়র প্রার্থী আছে, কিন্তু এই নির্বাচন পদ্ধতি যদি শুধুমাত্র কাউন্সিলর হতো, তাহলে এই 5 জনের ভিতর দেখা যেত যে হয়তোবা 5 জন, হয়তোবা 4 জন তারা চলে এসছে, এবং এই স্থানীয় সরকার ব্যবস্থায় তখন এটা দক্ষতা মানও বাড়ত। কিন্তু এখন সেটা হচ্ছে না, অতএব পদ্ধতিটা পরিবর্তন করার দরকার। দ্বিতীয়ত হচ্ছে আর একটা ব্যাপার হতে পারে, যে এখানে আনুপাতিক প্রতিনিধি যদি দলীয়ভাবে নির্বাচন করা হয়, তাহলে এই সিস্টেমটা পরিবর্তন করে সেখানে দল ভিত্তিক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা ভাবা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে হবে যে দল জানে না, ওই ব্যক্তি জানে না যে সে হবে কিনা, সে কাউন্সিলর হবে কিনা। আমি বুঝাতে পেরেছি? তার অনুসারে ধরেন তার নাম্বার হচ্ছে 4, তো 1, 2, 3, 4 এর রেশিও ভোট পেতে হবে তাকে। তাহলে 4 নম্বর ব্যক্তি জানে না যে তিনি কাউন্সিলর হবেন কিনা, তখন সুবিধাটা হচ্ছে সে আর ঝুঁকি নেবে না, টাকাও বিনিয়োগ করবে না, আর তখন মৃত্যু ঝুঁকিও নেবে না, কেননা তার ব্যাপারটা তো অনিশ্চিত। এই জায়গা থেকে এটাকে আরো এই ধরনের একটা প্র্যাকটিস আমরা করতে পারি। এই প্র্যাকটিসটা আমাদের প্রতিবেশী নেপালে, শ্রীলঙ্কাতে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে, আর ইউরোপে তো আছেই। অনেক ধন্যবাদ। আমরা একটু ফরিদ ইয়াসমিনের কাছ থেকে এই বিষয়ে শুনতে চাই। ফরিদ ইয়াসমিন, আপনার কি মনে হয় যে এই যে এখন যেভাবে নির্বাচন হচ্ছে এবং যে বাস্তবতা নির্বাচনের আমরা দেখছি, নির্বাচনী সংস্কৃতির, তাতে করে কি পদ্ধতিগত ত্রুটি মনে হয় আপনার কাছে? এই নিয়ে নতুন করে ভাবা উচিত বলে মনে করেন? মানে নির্বাচনের যে মানে পদ্ধতিগত অনেক ত্রুটি আছে, আমি মনে করি নির্বাচনের এই সিস্টেমে পরিবর্তন আনতে হবে। যে যেভাবে নির্বাচনগুলো হচ্ছে, সেখানে যে কথাটা আসছে যে যখনই কেউ মনে করেন যে নৌকা প্রতীক পেলে হয়তো সে পাস, এবং কারণ এটা কি কেন এটা গড়ে উঠছে, কারণ এই যে পেশি শক্তি বা ক্ষমতার ব্যবহার, এই বিষয়গুলো চলে আসছে। এখন এইগুলোকে বাদ দিয়ে যদি
অন্যভাবে পদ্ধতিটা পরিবর্তন করা যায়, তাহলে হয়তো যে দলীয় যে ইয়েটা প্রতীক দেওয়ার কারণে যে দলীয় প্রভাবটা, সেটা হয়তো স্থানীয় নির্বাচনে এটা আগে কিন্তু ছিল না, তখন এতটা আমরা দেখিনি। তো স্থানীয় নির্বাচনে এটা নাও থাকতে পারে, না করে যদি অন্যভাবে নির্বাচনের এই পদ্ধতিটা পরিবর্তন করা যায়। কারণ আমি মনে করি যে আরো মানে এটার পরিবর্তনের সময় এসেছে চিন্তা ভাবনা করার, যে অন্য কিভাবে আর এই নির্বাচনকে আরো ফলপ্রসূ করা যায় এবং এই পেশি শক্তির ব্যবহার, যে খুনাখুনি, এগুলোকে কিভাবে আরো অ্যাভয়েড করা যায়। তো মূল কথাটা হচ্ছে নির্বাচনের পদ্ধতিতে আমাদের নজর দিতে হবে, আরো চিন্তা করতে হবে। ফরিদ একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে সরকার মানে সব দলই তো আসলে জিততে চাইবে, ধরেন আওয়ামী লীগও চাইবে তারাই জিতুক, বিএনপিও চাইবে তারাই জিতুক, কিন্তু সরকারি দল আসলে কেন ভাববে যে মানে এই পদ্ধতিতে তারা ভালো জিতছে এবং মানে বেশিরভাগ জায়গায় নৌকা জিতছে, আওয়ামী লীগের প্রার্থী যারা হচ্ছেন তারাই জয়ী হচ্ছে, একচ্ছত্র আধিপত্য থাকছে সবকিছু, মানে আওয়ামী লীগের কেন দরকার পড়ছে এই পদ্ধতি পরিবর্তন করার বলে মনে করেন? না, পদ্ধতি পরিবর্তন করতে হবে, জনগণের স্বার্থেই করতে হবে, অবাধ, সুষ্ঠু এবং একটা ভালো নির্বাচন পরিচালনার জন্য, নির্বাচন উপহার দেওয়ার জন্য এই পরিবর্তনটা দরকার। এখন আমি যদি ক্ষমতা আছে বলে, যে দল যখন ক্ষমতায় থাকবে তার পেশি শক্তি ব্যবহার করে বা তার যা যত নানান যে সিস্টেম সেগুলো ব্যবহার করে তারা ক্ষমতায় আসবে, তাহলে তো সেটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না। এখন আমি যদি ক্ষমতায় আছি বলে আমি মনে করি যে এটা আমি গায়ের জোরে চাপিয়ে দেবো, এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসলে একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র এবং সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে জনগণের কল্যাণের কথা চিন্তা করতে হবে। জনগণের কল্যাণ চিন্তা না করলে সেটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। তো যে নির্বাচনের মাধ্যমে হয়তো জনগণের উপকার হবে, প্রকৃত জনপ্রতিনিধি বেরিয়ে আসবেন, সেখানে কোনো পেশি শক্তির ব্যবহার বা ক্ষমতার যে ব্যবহার করে কেউ মানে নির্বাচিত হয়ে আসলে সেটা কিন্তু আসলে সেখানে সুষ্ঠু সমাধান হয় না বা এটি শান্তিপূর্ণ পরিবেশও তৈরি হয় না। সেই জন্য রাষ্ট্রকে মানে কল্যাণ চিন্তা করলে তাকে পদ্ধতিগত ব্যবস্থাগুলো নিয়ে তাদের ভাবতে হবে এবং নতুন করে চিন্তা করতে হবে। ছোট্ট করে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে মানে সরকারের সদিচ্ছা আপনি কতটা দেখছেন? বিষয়টি এরকম যে সরকারের কেন্দ্রীয় পর্যায়ে কিংবা ঢাকায় বসে যারা রাজনীতি করেন তারা বিষয়টি চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচন ভালো হোক, কিন্তু মাঠ পর্যায়ে সেটি আসলে হচ্ছে না। আমি মনে করছি না যে সরকার সেরকম কিছু ভাবছে। আমি বলবো যে এটা চাপ প্রয়োগ করতে হবে। নানান যে স্টেক হোল্ডাররা আছেন, মানে পলিটিক্যাল দল বলেন বা সুশীল সমাজ বলেন বা যারাই চিন্তা করেন, তাদেরকে একটা চাপ প্রয়োগ করতে হবে এবং অনেক সময় সেটা কিন্তু তখন সরকারের মানে অনেক সময় বোধোদয় হয় যে এটা হয়তো ওইভাবে চিন্তা করা যায়, কিন্তু সরকার, যে কোনো সরকারই সবসময় চাইবেন তার ক্ষমতা ধরে রাখতে, তাকে কিভাবে তার দলকে জিতিয়ে আনা যায়, এবং সেই এটার কারণেই কিন্তু প্রতীক বরাদ্দ শুরু হয়েছে, যে তার ক্ষমতাকে একেবারে স্থানীয় পর্যায়ে পাকাপোক্ত করার জন্য। যে তখন যে কে জিতছে, যখন আওয়ামী লীগ জিতে যে এটা আওয়ামী লীগের প্রার্থী, এবং বিএনপি যখন জিতে বিএনপির প্রার্থী। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যেটা যে এই চিন্তাটা থেকে আমি মনে করি যে তাদের বেরিয়ে আসা উচিত, কারণ আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণের কথা চিন্তা করে। এবং আপনি জানেন যে আজকে বাংলাদেশ যে পর্যায়ে গেছে, বাংলাদেশ যে উন্নয়নের যে আমরা বলি যে রোল মডেল বাংলাদেশ, এবং শুধু যে রাস্তাঘাট, আমি মনে করি না যে, বা আমরা মনে করি না যে রাস্তাঘাটের উন্নয়ন মানে কোনো উন্নয়ন। জনগণের উন্নয়ন হতে হবে, গণতন্ত্রের উন্নয়ন হতে হবে, মানুষের যে উন্নয়ন, মানুষের চিন্তার উন্নয়ন হতে হবে, এবং তার যে বসবাস, তার একটা শান্তিপূর্ণ পরিবেশ, এই সব কিছুর উন্নয়ন দরকার। সামাজিক এসব উন্নয়ন করতে হলে আমাকে নতুন করে চিন্তা করতে হবে যে আমি শুধু ক্ষমতাকে কিভাবে আঁকড়ে থাকবো, তাহলে কিন্তু ক্ষমতাও নিরঙ্কুশ হয় না, তখন ক্ষমতা ধরে রাখাও কঠিন হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ। যে বিষয়টি আসলে আবু সাইদ খানের কাছে জানতে চাইছিলাম, সে বিষয়টি একটু আপনার সামনে নিয়ে আসতে চাই। যে ব্যবধান আসলে আওয়ামী লীগ বিএনপির স্থানীয় পর্যায়ে এবং যে নির্বাচনী হচ্ছে সেখানে যেটি আসলে দেখছেন, আমি আবারও একটু বলতে চাই, এখন পর্যন্ত যে ফলাফল 34টি, আমি যখন টকশো ঢোকার আগে 34টির মধ্যে 31টিতে আওয়ামী লীগ, 1টিতে বিএনপি, 2টিতে মনে হয় স্বতন্ত্র, এরকম ফলাফল। এবং আগের যে তিন ধাপের ফলাফল, আওয়ামী লীগ 46টি, বিএনপি 3 জন, দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের 45 জন মেয়র, বিএনপি 4 জন। মাঠের বাস্তবতা কি আসলে এরকম, মানে ব্যবধানটা কি এত বেশি কিনা, বাস্তবতার সঙ্গে ফলাফল কতটা মেলে মনে হয়? না, এটা তো মিলছে না। এটা খুবই একতরফা নির্বাচন হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এর অনেকগুলো কারণের একটা হলো যে বিএনপি মাঠে নিজেও সক্রিয় না, এবং সেই জনগণকে মোবিলাইজ করার কোনো শক্তি নিয়োগ করছেও না, এবং জনগণের যে ইস্যুগুলোতে জনগণ প্রত্যাশা করে সেটি সেই জায়গাটাই নাই। এটা হলো তার একটা দিক। অন্যদিকে ক্ষমতাসীন দল
তার ক্ষমতার অবস্থান থেকে ক্ষমতা চর্চা করে এক ধরনের সুবিধা, তো সে সুবিধাজনক জায়গায় আছে বলে এই নির্বাচনটাও যেভাবে ব্যবস্থাপনার ভিতর দিয়ে যাচ্ছে, ইলেকশন কমিশন যে সিস্টেমের মধ্যে দিয়ে নির্বাচনকে নিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় এই সমস্ত পরিসংখ্যান একেবারেই অর্থহীন যেগুলো আপনি বলছেন। এবং এই আলোচনাটাই আসলে স্থানীয় সরকারের পদ্ধতি যে নির্বাচনগুলো হচ্ছে আমাদের এখানে, সেটা নিয়ে কথা বলাটাই এখন মনে হচ্ছে যে আসলে ঠিক হচ্ছে না। আমরা কি কথা বলবো, কোন দিকে যাবে, কিভাবে কথা বলতে হবে, কিছুই আমরা বুঝে উঠতে পারছি না। আপনি একটু আগে ফরিদা আপাকে প্রশ্ন করছিলেন যে পদ্ধতিগত পরিবর্তন করতে হবে কেন, কারণ তারা তো নির্বাচনে জিতছে। এই যে কথাটা বললেন, এই মনোভাবটাই একটা সমস্যার কেন্দ্র তৈরি করেছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, সরকারি দল জিতছে, কিন্তু এট হোয়াট কস্ট, কিসের বিনিময়ে? নিজেদের কর্মীর রক্তের বিনিময়ে, নিজেদের ভিতরকার ভয়ঙ্কর বিবাদের বিনিময়ে, নিজেদের ভিতরে সংঘাতময় রাজনীতিকে আরো চিরস্থায়ী রূপ দেওয়ার বিনিময়ে, নিজেদের ভেতরকার দ্বন্দ্ব সংঘাতকে আগামী দিনে আরো পোক্ত করার বিনিময়ে, এবং একই সাথে দেশের স্থানীয় সরকারকে সাংঘাতিকভাবে জনগণকে প্রান্তিক মানুষের দূরে, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আর স্থানীয় সরকার নয়, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার বিনিময়ে, এবং সবচেয়ে বড় কথা নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে চিরস্থায়ী সন্দেহ তৈরি করার বিনিময়ে। সুতরাং এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন আছে আমার কাছে মনে হয়। জি, আবু সাইদ খান, আরেকটি বিষয় নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, একটা বড় শিরোনাম প্রধান, যেটি সকালে সাধারণ মানুষের কাছে যাবে, বিতর্কের মুখে 4 বছর শেষ। এখন যে নির্বাচন কমিশন চলছে, আসলে আগামী বছরের 15ই ফেব্রুয়ারি বিদায় নেবে বর্তমান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন নিয়োগ হয় তখনই আসলে নির্বাচন কমিশন নিয়োগের যে আইন, সেটি নিয়ে আসলে আলোচনা সমালোচনা হয়, মানে যে কোন পদ্ধতিতে নির্বাচন কমিশনাররা আসলে নিয়োগ পাবেন সেটি আইন করার কোনো উদ্যোগ কিন্তু এই সময়ের মধ্যে নেওয়া হয়নি। এবং নজিরবিহীন কম ভোটার উপস্থিতি ছিল এই আমলে, বিশেষ করে যে কে এম নুরুল হুদা কমিশন চলছে। সব মিলিয়ে এই নির্বাচন কমিশন নিয়ে কি বলবেন? জি, আমার কাছে মনে হয় এটা আলোচিত থাকবে। যেমন শামসুল হুদা নির্বাচন কমিশন ছিলেন, সে তার একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচিত ছিলেন। আর ব্যর্থতার দায়ে নুরুল হুদা নির্বাচন কমিশনও আলোচিত থাকবেন। ডিফারেন্সের দাঁড়াবে আর কি, যে আগামী দিনে যাতে আমরা বলতে পারি যে হুদা কমিশন, আজিজ কমিশন, মানে এইরকম নির্বাচন কমিশন চাই না ভিন্ন কিছু আমরা চাই। এইখানে এই নির্বাচন কমিশন সম্পর্কে বলার কিছু নেই। তারা একটা ওই কি বলবো, মানে রামায়ণ লিখেছিলেন বাল্মীকি রামের জন্মের 5000 বছর আগে, আর ওরা 5 দিন আগে, নির্বাচন কমিশন 5 দিন আগে রেজাল্ট এসে তারা কি বক্তব্য বিবৃতি দিবেন লিখে রাখেন, কিংবা আগে রাত্রে লিখে রাখেন, সেটাই পড়েন। এবং একটাই তাদের পাণ্ডুলিপি, তারা বারবার প্রতিবারই একই কথা পড়ে এবং নতুন করে কিছু ঘটে না। তারা মনে করে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, একই কথা তারা বয়ান করতে থাকেন। এখানে যদি বলেন যে হ্যাঁ এই অবস্থায় বিএনপির আমলে কি কি হয়েছিল, সেখানেও তারাও একই কথা বারবার বয়ান করেছেন। এখান থেকে বেরিয়ে আসার দরকার, এবং নির্বাচন কমিশন কে মনে করতে হবে, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে মনে করতে হবে তারা সরকারের অনুগত চাকুরে নয়, তারা সাংবিধানিক মর্যাদা আসীন ব্যক্তি, কিন্তু সেই মর্যাদা বোধ তৈরি হওয়া দরকার। এবং চাকরির জন্য চাকরি করা, বেতন পাওয়ার জন্য চাকরি করা, এই মানসিকতা থেকে নির্বাচন কমিশনকে বেরিয়ে এসে তাদেরকে ভাবতে হবে যে তারা দেশে গণতন্ত্রের জন্য সহায়তা দিবেন, গণতন্ত্রের সৃষ্টির জন্য তারা পৃষ্ঠপোষকতা দিবেন, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় সেটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে এখানে আমাদের একটা কনসেপ্ট, সারা দেশেরই মানুষের আমাদের একটা কনসেপ্টের রয়েছে যে উন্নয়ন মানে হচ্ছে দালান কোঠা, উন্নয়ন মানে অর্থনৈতিক উন্নয়ন, উন্নয়ন মানে তো গণতন্ত্রেরও উন্নয়ন, রাজনীতিরও উন্নয়ন, নৈতিকতা শিক্ষারও উন্নয়ন। অর্থাৎ একটা সামগ্রিক সমন্বিত উন্নয়ন যদি না হয় তাহলে অর্থনৈতিক উন্নয়নও টেকসই হয় না। অতএব টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সেখানে আমার মনে হয় গণতন্ত্রের উন্নয়নটা দরকার। তা না হলে এই যে উন্নয়নের ধারা গতি একসময় থমকে দাঁড়াবে, এবং তখন আমরা আমাদের যে অর্জনগুলা সেগুলো অনেক কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে। শামসুল হুদা কমিশন সফল এবং এখন যে কমিশন সেটি ব্যর্থ, দুই কারণেই দুই কমিশন আসলে মানুষ মনে রাখবে। কিন্তু বিষয়টি হচ্ছে যে সবসময় আপনারাই বলেন যে সরকারের সদিচ্ছা কিংবা সরকারের খুব বেশি সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনও খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করতে পারে না। বিষয়টি কিরকম যে এই কমিশন যে ব্যর্থ বলছেন সেটির পেছনের কারণ কি যারা নিয়োগ পেয়েছেন তারা, নাকি সরকারের
থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি দুটেই। এবং আগের যে কমিশন ছিল সেই কমিশন তারা তো কি সহযোগিতা চাইছেন না, সমস্ত সরকারি কর্মচারী তাদের উপর ন্যস্ত হয়েছে। তারা যে কেউকে বদলির কথা বলতে পারে, তারা যে কোনো বলতে পারে এবং পাবলিক করতে পারে যে আমরা এটা বলেছি, তারা শুনছে না। কই, তারা তো সেটা করছেন না, তারা তো তাদের মতো করে চলছেন। অর্থাৎ তারা যারা যে সমস্ত কর্মচারীরা, সরকারি কর্মচারীরা যারা একটা দলের হয়ে কাজ করে, তো তাদের বিরুদ্ধে তো কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না। তারা চোখ বুজে আছেন, তারা বলছেন যে না কোনো প্রলয় হচ্ছে না। কেন তারা প্রলয়টা দেখবেন কি করে? তারা তো চোখ বুজে আছেন। এই নির্বাচন কমিশন ব্যর্থতা একটা জাজল্য দৃষ্টান্ত হয়ে বারবার আলোচিত হবেন। জি, অনেক ধন্যবাদ। আমি মনে করি জি, আমরা একটু সৈয়দ ইশতিয়াক রেজা কিছু বলতে চান এই বিষয়ে একটু? না না, জি, আমরা একটু অন্য প্রশ্ন, টিকা বিষয়ে একটু আসছে। ফরিদা ইয়াসমিন, টিকাই অসম্ভব ছাড়া আসলে মানুষের আসলে ভয় কেটেছে অনেকাংশে, সেটি বলতেই পারি, কারণ অনেকেই টিকা নিচ্ছে না বা একই সঙ্গে সেলফি তুলছেন, এরকম ছবি আমরা গণমাধ্যমে দেখছি। সব মিলে 7 দিনে 9 লাখের বেশি মানুষ আসলে টিকা নিয়েছেন। ব্যবস্থাপনা কতটা সুস্থ দেখছেন? দেখেন, মানুষের মধ্যে কিন্তু টিকা নেওয়ার ব্যাপারে ব্যাপক সাড়া আছে। ব্যবস্থাপনা শুরুতে একটু অব্যবস্থাপনা ছিল আমি বলবো, কারণ শুরুতে তার সরকারের সিদ্ধান্ত আমার মনে হয় তারা ঠিক কি করবেন একটু দোদুল্যমানতায় ছিলেন। কারণ প্রথমে তারা বলেছেন যে যদি ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিলেই হবে, পরে আবার এটা তারা অ্যাপস এর মাধ্যমে গিয়েছে। কিন্তু যখন এখন একটা আমি বলবো যে একটি সিস্টেমে এসেছে, এমন না যে সিস্টেমে নাই, শুরুতে একটু ছিল থাকলেও এখন একটা সিস্টেমে এসেছে। আর মানুষের মধ্যে সারা কখন পড়লো, যখন সরকারের মন্ত্রী সচিবরা, যখন রাজনীতিবিদরা যখন টিকা নেওয়া শুরু করলেন, তখন একটা মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হলো যে না, তারা যখন নিচ্ছেন তাহলে এটাতে কোনো ভেজাল নাই, এটা আসলে আমরা নিতে পারবো। কারণ আমাদের দেশের টিকা আসার আগে সরকারের ব্যাপক সমালোচনা ছিল যে তারা আনতে পারছেন না, কেন পারলো না। আবার যখন ভারত সেটা দেওয়ার কথা বলল, তখন কিন্তু যে ভারত থেকে আসতেছে এটাও কিন্তু আবার একটু তাদের এটার মধ্যে একটা অনীহা ছিল যে ভারত থেকে কেন আনতে হবে, এটা মনে হয় ঠিক না। মানে এই ধরনের অনেকগুলো বিষয় প্রথম দিকে ছিল। যখন আমাদের ব্যাপকভাবে মন্ত্রীরা এবং মানে উচ্চ পর্যায়ের লোকজন নেওয়া শুরু করলো, এখন কিন্তু সবাই চাচ্ছে, দ্রুত চাচ্ছে। কিন্তু আমি জানি না যে সবাই যেভাবে মানে আগ্রহ প্রকাশ করছে সেভাবে আমি মনে করতেছি যে এখন ঠিকই আছে, কারণ একটা সিস্টেমের মধ্যে যাচ্ছে এবং তারা কিন্তু পর্যায়ক্রমে মেসেজ পাচ্ছে, তারা কিন্তু যে টিকা দিচ্ছেন। আমার জানার মতে অনেকেই কয়েকদিন আগে মাত্র রেজিস্ট্রেশন করেছেন, তাদের মানে বয়স অনুযায়ী তারা কিন্তু সেই রেসপন্সটা পাচ্ছেন। আমি দেখছি যে এখন ভালো মতোই। ফরিদা ইয়াসমিন, রেজিস্ট্রেশন কতটা সহজ মনে হয়? যে সুরক্ষা যে অ্যাপ এবং যে ওয়েবসাইট যেটি তৈরি করা হয়েছে এটির জন্য কতটা সহজ মানে সাধারণ মানুষের জন্য মনে হয়? এটা আমি মনে করি যে আমাদের এই বাংলাদেশ কিন্তু আমরা বলছি যে ডিজিটাল বাংলাদেশ। আপনি জানেন যে গ্রাম পর্যায়ে আমাদের ইউনিয়নগুলোতে তথ্য সেবা কেন্দ্র আছে, তারা সেখানে গিয়ে যারা ধরা নিজেরা পারছেন না, যারা হয়তো অ্যাপসে তারা ইউজ টু না, তারা কিন্তু সেখানে গিয়ে করতে পারছেন এবং খুবই 5 মিনিটের ব্যাপার। এটা কিন্তু খুব জটিল কিছু না। আপনি মোবাইল অ্যাপসে গিয়ে করতে পারছেন, কম্পিউটারে বা ল্যাপটপে যেখানে যাচ্ছেন সেটা করা কোনো জটিল কিছু না। এবং আমাদের এই বাংলাদেশ অনেক আগেই কিন্তু তার অনেক কাজকর্মে মানে ডিজিটালাইজেশন হয়েছে। আপনি জানেন যে ভূমির যে মানে জমির দলিল রেজিস্ট্রেশন পর্যন্ত আমরা গ্রাম পর্যায়ে ডিজিটালাইজেশনে তারা জমি রেজিস্ট্রি করতে পারছে। আর এটা অ্যাপসের মাধ্যমে এটা খুবই সহজ এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তবে আমি বলবো যে একেবারে গ্রাম পর্যায়ে এই স্বেচ্ছাসেবকের মাধ্যমে যেন মানে যারা এইটা পারছেন না তাদেরকে সেই কাজগুলো সহযোগিতা করে মানে বিভিন্ন একেবারে গ্রাম পর্যায়ে, আমি গ্রাসরুট লেভেল পর্যায়ে বলতে চাচ্ছি যে সেখানে বা যারা বা অনেক বস্তি পর্যায়ে যারা আছে, যারা থাকেন হয়তো তাদের কাছে সেরকম স্মার্টফোন নেই বা কম্পিউটার বা ল্যাপটপ সেরকম নেই, তাদেরকে যে কিভাবে সহযোগিতা করা যায় সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে সে ধরনের সহযোগিতার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজা আসতে চাই আপনাকে। সৈয়দ ইশতিয়াক রেজা, একটি বিষয়, ঢাকা শহরে যারা বস্তিবাসী কিংবা যারা নিম্নবিত্ত মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে কতটা অ্যাকোমোডেট এখন পর্যন্ত করা যাচ্ছে মনে করেন, যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা আসলে টিকা কার্যক্রম পরিচালনা করছি, সরকার করছে? তা প্রথম কথা বলি যে টিকা ব্যবস্থাপনাটা ভালো হচ্ছে। মানুষের যে আস্থার সংকটটা তৈরি হয়েছিল
করোনার নমুনা পরীক্ষার জালিয়াতি, মাস্ক এবং পিপিই দুর্নীতি ইত্যাদির মধ্য দিয়ে তখনকার স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল চিত্র মানুষ দেখেছিল, সেখান থেকে আমি বলবো যে অনেক অনেক সুন্দর ব্যবস্থাপনার ভেতর দিয়ে যাচ্ছে এবং মানুষের যে একটা নেতিবাচক প্রচারণা ছিল কোন একটা বিশেষ গোষ্ঠী থেকে টিকা বিরোধী, আমি বলবো সরকার চমৎকার ভাবে সেটিকে আমি বলবো হ্যান্ডেল করতে পেরেছে এবং এখন পর্যন্ত ব্যবস্থাপনায় সকলেই সন্তুষ্ট। কিন্তু যেটি হলো যে অ্যাপস এর মাধ্যমে তো অবশ্যই মানুষ টিকার নিবন্ধন করছে এবং সেটি একটা খুবই সহজ পদ্ধতি, এটি অবশ্যই একটি উপযুক্ত পদ্ধতি। কিন্তু একই সাথে আমার কাছে মনে হয় যে একটা ভিন্ন ব্যবস্থা রাখা প্রয়োজন ছিল শুরু থেকে, করতে পারলে তাহলে ধরেন আমি যদি দেখতাম যে যেদিন ফরিদে ইয়াসমিন টিকা নিচ্ছেন একজন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে, সেদিন যদি কারণ বাজারের একজন মোটে নারী তিনিও টিকা নিতে পারছেন, কিংবা পিজি হাসপাতালের সামনের সিএনজি ড্রাইভারটাও টিকা নিতে পারছে, তাহলে আমার কাছে মনে হতো যে ঠিক আছে, এটা একটা একম আপনি বস্তিবাসীর কথা বলছেন, এই জায়গাগুলো নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আমার ধারণা এই প্রথম পর্যায়টা যাওয়ার পরে সরকার হয়তো যে কমিউনিটি সার্ভিসের মাধ্যমে বস্তিবাসী, গ্রামের মানুষ, তারপরে অক্ষম ব্যক্তি, এদের ব্যাপারে হয়তো সেকেন্ড ফেজটা শুরু করবে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে এবং সেই ধরনের ইঙ্গিতই আমি কিন্তু সরকারের দিক থেকে পাচ্ছি। স্পট রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে আপনার মতামত একটু জানতে চাই। স্পট রেজিস্ট্রেশন শুরু চলছিল, বন্ধ হলো, আবার এটি নিয়ে ভাবা হচ্ছে, আপনার কি মনে হয় যে স্পট রেজিস্ট্রেশনটা ম্যানেজ করা বাংলাদেশের মতন জনবহুল দেশে খুবই কঠিন? কিন্তু কারণ আপনি যেভাবে যে কজন কর্মী দিয়ে স্পটে ম্যানেজ করতে চাইবেন, সেখানে যে চাপটা তৈরি হবে, যে ভিড়টা তৈরি হবে এবং তথ্যের যে সমস্যা তৈরি হবে, তখন কে তথ্য লুকাচ্ছে আর কে সঠিক তথ্য দিচ্ছে। যেহেতু আপনি নিয়ম করেছেন 17 কোটি মানুষের দেশে 9 কোটি মানুষকে টিকা দিবেন, 18 বছরের নিচে যারা আছে তারা টিকা নেবে না, যাদের নানা ধরনের সমস্যা আছে তাদেরকে আপনাকে সেগ্রিগেট করতে হবে। স্পট রেজিস্ট্রেশন কিন্তু এই ক্ষেত্রে একটু ঝামেলা তৈরি করবে। 40 হয়নি এমন লোক 40 বছর বানিয়ে নিয়ে নিতে পারে। আমার কাছে মনে হয় যেটা এখনই খুবই বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। টিকা দিতে হবে, 70% আপনাকে ইমিউনিটি অর্জন করতে হবে, হার্ড ইমিউনিটি অর্জন করতে হবে এবং সেটা টিকার মাধ্যমেই সম্ভব। কিন্তু আমার কাছে মনে হয় এখন যেই পদ্ধতিতে যাচ্ছে সেটি বেস্ট পদ্ধতি। কিন্তু আপনার কথা অনুযায়ী আমি সাধারণ মানুষকে অ্যাকোমোডেট করতে গেলে গ্রামের যে ডিজিটাল সেন্টার গুলো আছে, একই সাথে অন্যান্য জায়গায় কমিউনিটি সার্ভিস গুলোকে কিন্তু আরেকটু শক্তিশালী করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমি একটু বলতে চাই যে স্পট বিষয়টা, আমার মনে হয় যে স্পট রেজিস্ট্রেশনটা বন্ধ করে দেওয়াতেই খুব ভালোই হয়েছে। কারণ আমাদের দেশে সব জায়গায় দেখা যায় যারা একটু ক্ষমতাশালী, যারা একটু প্রভাব খাটাতে পারে, তারাই সবকিছু সুবিধা পায়। তখন গিয়ে দেখা গেল যে ওই এলাকার যারা প্রভাবশালী তারাই তাদের মতো করে যে জোর করে হয়তো তারা স্পট রেজিস্ট্রেশন করে তারা তাদের টিকা নিয়ে আসলো, অথচ অন্য সাধারণরা পিছিয়ে পড়লো। এখন যেভাবে হচ্ছে যে অ্যাপস এর মাধ্যমে, এটা আমি মনে করি যে খুবই একটা ভালো পদ্ধতি এবং সেভাবে হলেই এটা মানে সুশৃঙ্খল ভাবে এই কাজটা হবে। জি, অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই। আবু সাইদ খান, স্পট রেজিস্ট্রেশনের সময় যে ঝামেলাটা হয়েছিল, আসলে ঝামেলা হচ্ছিল সেটি হচ্ছে যে সবাই বেশি পরিচিত যে বড় বড় যে হাসপাতাল, সেই কেন্দ্রগুলোতে বেশি ভিড় করেছে। প্রচারণাটা কতটা হচ্ছে আসলে, মানে যেসব জায়গায় টিকা পাওয়া যাবে সেই সব কেন্দ্রগুলো সম্পর্কে মানুষ কতটা ধারণা পাচ্ছে বা তথ্য পাচ্ছে, প্রচারণা কতটা দেখছেন? আমি গণমাধ্যমের কথা বলতে চাই, কতটা প্রচারণা দেখছেন আসলে? আচ্ছা, প্রথমত আমি বলি যে হ্যাঁ, ব্যবস্থাপনাটা সন্তোষজনক এবং তারা আপ্রাণ চেষ্টা করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, অন্যান্যরা সবাই যার যার অবস্থান থেকে ব্যস্ত রয়েছেন। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে আমি আপনার টেলিভিশনের পর্দায় আপনি একটু তাকান, ছবিগুলো দেখেন যে মধ্যবিত্তদের মধ্যে আগ্রহ বেড়েছে এবং মধ্যবিত্তরা এখানে ঝুঁকেছে, কিন্তু বস্তির মানুষ এবং তৃণমূলে গ্রাম পর্যায়ে কিন্তু সাড়াটা কতটা নেই। অতএব সেখানে সাড়া আনার জন্য কতগুলো জিনিস করা দরকার ছিল। যেমন ধরুন যে অ্যাপসের মাধ্যমে, তো হ্যাঁ, এটা খুব সহজ পদ্ধতি, ফরিদা ইয়াসমিন বলেছেন যথার্থই সহজ। কিন্তু যখন এটা চাপ কি হয়, আমি যখন করতে যাচ্ছিলাম তো রাত 12টা-1টা পর্যন্ত বারবার হ্যাং হয়ে যাচ্ছে। তো তারপরে একটা সুযোগ পেলাম, হয়ে গেল। এখন একজন সাধারণ মানুষ, তার কাছে মোবাইল নেই, মানে অ্যান্ড্রয়েড ফোন নেই, তো ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, তার পক্ষে কি করে সম্ভব? এই জন্য করা উচিত ছিল বস্তির সামনে তৃণমূল মানুষ, শ্রমজীবী যেখানে বাস করে সেখানে কতগুলো বুথ করা দরকার ছিল, যে বুথগুলোতে এসে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এই ভাবনাটা আমাদের দরকার ছিল। হ্যাঁ, স্পট রেজিস্ট্রেশনের সমস্যা হয়, তাহলে সেখানে বিকল্প ব্যবস্থাটা করা দরকার ছিল। আর একটা হচ্ছে গ্রাম পর্যায়ে কিন্তু
ততটা সাড়া নেই। আমার মনে হয় পত্রপত্রিকাগুলো থেকে যেটা আমার ধারণা হয়েছে, আমি একটু অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে যে এটা শহর কেন্দ্রিক বেশ সাড়া পড়েছে। তো আমার মনে হয় নিভৃত গ্রামে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, তথ্য কেন্দ্র আছে কিন্তু যথেষ্ট নয়, অনেক তথ্য কেন্দ্র বন্ধ থাকে। অনেক তথ্য কেন্দ্রের আমি খবর জানি, যেমন আমার এক জন বন্ধু সহকর্মী, তার একটা সার্টিফিকেট দরকার, 6 মাস লেগেছে তার তথ্য কেন্দ্র থেকে সার্টিফিকেট, ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে সার্টিফিকেট আনার জন্য। এসব খবর কি আমরা রাখি? আমরা তো মনে করি যে সরকারি কর্মকর্তারা যখন বলেন সমস্ত তথ্য কেন্দ্র হয়েছে, সারা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে, হ্যাঁ বাংলাদেশে এগিয়েছে, এখানে বাংলাদেশের অনেক ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে, কিন্তু ডিফেক্টটাও বলতে হবে যে কোথায় কোথায় আমাদের ঘাটতি রয়েছে। আমি এক লাইনই শেষ করি যে এই জন্য আমার মনে হয় যে এখানে বস্তিবাসী, গরিব মানুষ, তৃণমূলের মানুষ, গার্মেন্ট কর্মী, হকার, শ্রমিক, ক্ষুদ্র দোকানদার, তাদের মধ্যে ব্যাপক প্রচার চালানো দরকার এবং তারা যাতে রেজিস্ট্রেশন নিবন্ধিত হতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার। এখানে ঢাকা শহরে 50টা বুথ হতে পারে, 100 বুথ খুলে দিতে পারে, এবং সেই ধরনের ক্যাপাসিটি, সেই ধরনের ব্যবস্থাপনার শক্তি তো সরকারের রয়েছে। জি, আমরা আশা করি যে নিশ্চয়ই সরকার বিষয়গুলো নিয়ে ভাববে, কারণ করোনা আসলে সবাইকেই টিকার আওতায় আনতে হবে, কারণ রোগটা একজন থেকে একজনে ছড়ায়। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ফোরাদি ইয়াসমিন, সৈয়দ ইশতেখার, আবু সাইদ খান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। নিশ্চয়ই দেখা হবে পরবর্তী সময়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।